আজকে পড়ব মালিনী ভট্টাচার্যের লেখা গল্প খুনি। আজ প্রায় ৭৮ দিন পর জেল থেকে ছাড়া পেল অভি। সঞ্জীবই আনতে গেছিল। বাড়ি পৌঁছতে এসে বলে গেল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। পাড়ার কাউকে এন্টারটেন করবি না। স্নান কর, খাবার রাখা আছে, খেয়ে রেস্ট নে। আমি সন্ধ্যাবেলায় আসব। এ পাড়ায় অভি জন্মেছে। ছোট থেকে ভীষণ লাজুক, ভীতু, কিন্তু কারো কোনো উপকার করা গেলে অভি সবার আগে সেখানে যেত। গরিবের মেয়ের বিয়েই হোক, কারোর চিকিৎসার প্রয়োজন, কারোর পড়াশোনার খরচ জোগাড় করা, সব কিছুতেই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিত অভি। সেই সব মানুষগুলো আজ ওর দিকে এমন চোখে তাকিয়ে যেন ও সত্যিকারের খুনি। অভি যে একটা আরশোলা মারেনি, সে মৌবনীকে খুন করেছে, আর এ কথাটা এক বাক্যে সবাই মেনে নিল। এমনও মন্তব্য করছে যে ওরই কারণে ওর বউ অসুখী ছিল। সেটা প্রথম দিনেই নাকি বোঝা গেছিল। মৌবনী নিজে মরে ওকে মেরে রেখে গেল। কি অপরাধ ছিল অভির? ঘর বহুদিন বন্ধ থাকায় একটা ভ্যাপসা গন্ধ। তারই মধ্যে একটা ঘর কোনো মতে সঞ্জীব পরিষ্কার করিয়েছে। অভির ছোট্টবেলার বন্ধু, কিন্তু নিজের ভাইয়ের চেয়েও বেশি করেছে এই কয়েকদিন। ভালো উকিল দেওয়া, কেস লড়ার জন্য ওকে বেকসুর খালাস করিয়ে তবে দম নিয়েছে। আজ অভি বোঝে বড় ভুল হয়েছিল সেদিন সঞ্জীবের কথাটা না শোনাটা। ওরা মারোয়ারি বিজনেসম্যান, চট করে লোককে বিশ্বাস করে না। সবের পেছনেই কিছু না কিছু খুঁত খুঁজে বের করার চেষ্টা করে। এই নিয়ে কম খোঁটা দিত সঞ্জীবকে। অভির যখন বিয়ে হয়, ওর মা মৃত্যুশয্যায়, ক্যান্সারের লাস্ট স্টেজ। মৃত্যুর আগে অভির বিয়ে দিয়ে যেতে চান। পেপার দেখেই সম্বন্ধটা এসেছিল। দেখতে গিয়েছিল অভি আর সঞ্জীবী। অভিরা রাঁচির বাসিন্দা বহুদিন ধরেই, কিন্তু মৌবনীরা দুর্গাপুরের বাসিন্দা। ওখানে গোপালপুর না কোথাকার জমিদার বংশ। রাঁচিতে মৌবনীর মামার বাড়ি। মামারাও বেশ বড়লোক, এখানকার নামকরা রায়চৌধুরী। অভিদের অবস্থা ভালো। বাবা নেই, মা অসুস্থ, কিন্তু অভি ভালো চাকরি করে, ভবিষ্যৎ উজ্জ্বল। মামারা তো দেখেই পছন্দ করে ফেললেন। আর মৌবনীকে অপছন্দের কোনো কারণই থাকতে পারে না। মোমের মতো গায়ে রং, টানা টানা দীঘল চোখ, টিকালো নাক, লাবণ্য চুঁয়ে পড়ছে চেহারা থেকে। কিন্তু বড় চুপচাপ। যতটুকু প্রশ্ন ততটুকুই উত্তর। নিজে থেকে কোনো প্রশ্নই করল না। জমিদার বাড়ির শিক্ষা দীক্ষায় হয়তো একটু সেকেলে। সঞ্জীব বলেছিল ছেলে মেয়েকে আলাদা কিছু কথা বলতে দেওয়ার জন্য। বড় মামা রাজি হননি। এসব আধুনিকতা তিনি পছন্দ করেন না। আর 5 মিনিট কথা বলাও যা, না বলাও তাই। অভি বলেছিল সে তো ঠিকই, কিন্তু সঞ্জীব খুঁতখুঁত করেই গেছে। মেয়ের বাবা মা কেন আসেনি, মামাবাড়ি থেকে কেন বিয়ের ব্যবস্থা ইত্যাদি। উত্তরে ওরা বলেছিল মৌয়ের বাবা অসুস্থ, একদম বিয়ে ঠিক হলে আসবেন। মৌবনীকে দেখে কেমন যেন ঘোর লেগে গিয়েছিল অভির। সঞ্জীব সমানে প্যান প্যান করছে। মেয়েটা কীরকম পুতুলের মতো, কোনো কথা বলল না, চোখ তুলে ভালো করে দেখলেও না। MA পাস মেয়ে এত ব্যাকডেটেড হতেই পারে না। কিছু খবর নেওয়া উচিত। কিন্তু অভি চায়নি, মৌবনীকে কোনো মূল্যেই হারাতে চায়নি। ওর অতীতকে নয়, ওর বর্তমানটাই সব। বিয়েতে দেরি করতে রাজি ছিল না কোনো পক্ষই, তাই ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আপাদ মস্তক সোনায় মোড়া মৌবনী শুভ দৃষ্টিতেও চোখ তুলে তাকায়নি। অভির মনে হয়েছিল বড় লাজুক মেয়েটা, বাসর ঘরে মন ভরে দেখবে ভেবেছিল। কিন্তু এক মামি বলল সারাদিন উপোস করে ও অসুস্থ। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপর মৌবনী শুধুই অভির। বৌভাতের দিন আত্মীয় বিদায় করে ঘরে আসতে একটু দেরি হচ্ছিল। মনে মনে ভাবছিল আজ মৌবনীকে কি সুন্দর দেখাচ্ছে, সবুজ বেনারসিতে যেন অপরূপা। ভেতরে ভেতরে ছটফট করছিল মৌবনীকে দেখার জন্য। ফুল দিয়ে সাজানো পুরো ঘর, খাটে মৌ বসে আছে, অপেক্ষা করছিল অভির জন্য। অবশেষে সেইক্ষণ এলো। মাসতুতো বৌদি, পিসতুতো বোন ঘরের দরজার কাছে ছেড়ে রেখে গেল টিকাটুপ্পুনে সহযোগে। ঘরে ঢুকে অভি একটু অবাক। ঘর পুরো অন্ধকার। তাহলে কি ঘুমিয়ে পড়ল? আহারে, সেদিনই শরীর ভালো ছিল না। ঘরের কোণা থেকে আওয়াজ এলো, আমি এখানে, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলো না। ঘর অন্ধকার কেন, একটু তোমাকে দেখি, বলে আলো জ্বালল অভি। জানলার ধার থেকে একটা সাধারণ ছাপা শাড়ি পরে সমস্ত গয়না খুলে, এমনকি শাঁখা নোয়া সব খুলে মাটিতে বসে আছে। অভির বিস্ময়ের ঘোর কাটতেই খানিকক্ষণ লাগলো। তারপর কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
তোমার কি খুব শরীর খারাপ লাগছে? না। তাহলে এখানে এভাবে বসে আছো কেন? আপনাকে কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই বলবে, খাটে বসে বলো। আজ আমরা সব কথা বলে নেব, যাতে কোনোদিন কিছু নিয়ে ভুল বোঝাবুঝি না হয়। আমাদের বিয়েটাই ভুল। মানে? এসব কি বলছো? বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। ভগবানকে ডেকেছি যাতে আপনার পছন্দ না হয়, কিন্তু ভগবান বলে আসলে কিছুই নেই। তোমার কি আমায় পছন্দ না? তাহলে তুমি মানা করলে না কেন? হু করে কেঁদে ফেলল মৌ। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। মূল্য আছে শুধু জাতের, আভিজাত্যের। মৌয়ের কথা শুনতে গিয়ে অভি ভুলেই গেছিল এটা তার ফুলশয্যার রাত। মৌ বলল, দয়া করুন, আপনি ভদ্রলোক, আপনি আমাকে ছোঁবেন না। আমি আপনার না, অন্যের স্ত্রী। আপনার বাড়িতে অনেক ঘর, দয়া করে অন্য ঘরে থাকতে দিন। অভি এসব কি শুনছে কিছুই বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে অভির। কথা জানলে মা মরেও শান্তি পাবে না। বাড়ি ভর্তি লোক, তাদের কি জবাব দেবে? এত লোক থাকতে অভির সাথে এসব কেন? কোন পাপের শাস্তি এটা? অন্য কেউ হলে বন্যতা দেখাতে পারত, রাগারাগি চেঁচামেচি, কিন্তু অভি এসব পারে না, কোনো দিনেই না। শুধু পড়াশোনার বাইরের জগৎটা কি কখনোই জানেনি। তাই মা বিয়ে না দিয়ে মরতেও পারছিলেন না, কিন্তু এসব কথা জানতে পারলে এমনিই মরে যাবেন। অভি মাথায় হাত দিয়ে মৌয়ের সামনে বসে পড়ল। হাত জোর করে মৌকে বলল, আপনি আমায় বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি করব না, কিন্তু দয়া করে ঘর আলাদা করবেন না, অন্তত যতদিন মা বেঁচে আছেন। একজন অর্ধমৃত মানুষকে মারবেন না প্লিজ। পরদিন সঞ্জীবের কাছে ছুটে গিয়েছিল। সঞ্জীব শুনেই বলেছিল, আগেই বলেছিলাম কিছু প্রবলেম আছে। মেয়েটার চোখ মুখ কিছু বলতে চাইছে, বলতে পারছে না, কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তারপর ডাইভোর্স ফাইল করতে হবে। বিয়ের পর মৌবনি দিরাগমনেও গেল না। এমনকি ওর বাবা মা দেখা করতে এলেন যাওয়ার আগে, ঠিকমতো কথা অবধি বলল না। অভির মারও সন্দেহ হয়েই গেল। অভিকে ডেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমি কি কিছু ভুল করে ফেললাম? অভি অনেক কষ্টে চোখের জল চেপে মাকে জড়িয়ে ধরে বলেছিল, কিচ্ছু ভুল করনি মা। মৌ একটু চাপা, কিন্তু মনটা খুব ভালো। দেখো, ও খুব ভালো বৌমা হবে তোমার। ভালো কি মন্দ দেখার সময় পাননি তিনি। অভির বিয়ের মাস দেড়েকের মধ্যেই পৃথিবীর মায়া কাটালেন তিনি। তারপর আর একদিনও দেরি করেনি মৌবনি ঘর আলাদা করে নিতে। শুধু ডিভোর্সের কথাই বলেছিল। কোথায় যাব আমি? সঞ্জীব কঠিন সুরে বলেছিল, সেটা আপনি ঠিক করবেন। এভাবে তো অভির জীবন নষ্ট করে দেওয়া যাবে না। মৌবনি নীরবে মাথা নেড়েছিল, সে তো ঠিকই। অভির মৌয়ের অসহায়তায় বুকের মধ্যে মোচড় দিয়েছিল। সত্যি, মেয়েটা কোথায় যাবে? কিন্তু অনেক করে ওর অতীত জানতে পারেনি। মুখে যেন কুলু পেটে নিয়েছিল। শুধু বলেছিল, আমি ডাইভোর্স ফাইল করব না, আপনি যা খুশি কারণ দেখিয়ে দিন, আমি মেনে নেব। কিন্তু আমি ডিভোর্স চাইলে ওকে খুন করে দেবে। কে খুন করবে? কাকে খুন করবে? কোনো উত্তর পায়নি অভি। আর একটা অনুরোধ, ডাইভোর্স হওয়ার আগে যেন কেউ জানতে না পারে। ডাইভোর্সের পর কোথাও চলে যাব। ওর বসবাসের ঠিকানা হিসেবে সঞ্জীবের বাড়ির ঠিকানা দেওয়া হলো। ও না চাইলেও খোরপোশ বাবদ মাসে কিছু টাকা দেবে অভি ঠিক করলো। মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করলো। 6 মাস বাদে ডেট। অভির খুব কষ্ট হতো। কোনো কারণ ছাড়াই মেয়েটাকে ভালোবেসেছিল। মৌবনি উদাস, আনমনা, কি ভাবতো কি জানি। সেদিন বৃষ্টির জন্য অফিস থেকে বেরোতে একটু দেরি হয়েছিল অভির। সারাদিন ঝমঝম করে পড়ছে, থামার নামই নেয় না। সেদিন ড্রাইভারও অসুস্থ বলে আসেনি। অভি নিজে গাড়ি চালাতে ভয় পায়, তাই গাড়ি ছাড়াই এসেছিল। ভাগ্যিস বোসবাবু ওকে গাড়িতে লিফট দিলেন, তাই কোনো মতে বাড়ি পৌঁছতে পারল। কিন্তু এ কি, বাগানের দিকের আলো জ্বালেনি কেন মৌ? নাকি বাল্বটা কেটে গেল? বুধনের মা বলে গেছিল সকালেই আজ তাড়াতাড়ি চলে যাবে। বুধনের জ্বর। ইস, এতক্ষণ মৌ একা বাড়িতে। ভাবতে ভাবতে অন্ধকারে ভিজতে ভিজতে দরজায় এলো। বেল বাজালো। মৌ কি ঘুমিয়ে পড়ল? ব্যাগ হাতড়ে নিজের কাছে রাখা চাবিটা বের করে দরজা খুলল। বাড়ি অন্ধকার।
মৌ কি শেষে চলে গেল কোথাও? ভীষণ ভয় করছে অভির। আলো জ্বালিয়ে মৌ মৌ করে ডাকলো, কোনো সাড়া শব্দ নেই। ব্যাগ রেখে ছুটে ওপরে মৌয়ের ঘরে গেল। ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে মাথা ঘুরে পড়ে গেল অভি। ফ্যান থেকে ঝুলছে মৌয়ের দেহ, চোখ জিভ ঠেলে বেরিয়ে এসেছে। বিভৎস দৃশ্য। দিশাহারা অভি সঞ্জীবকে ফোন করতে গিয়ে মনে পড়ল ও শহরে নেই। হঠাৎ টেবিলে একটা কাগজ চোখে পড়ল। ওরা কথা রাখেনি, আমি তোমার কাছে আসছি। এর মানে কি? কে বলবে? বৃষ্টিতে ভিজে মোবাইলটা অফ, ল্যান্ডলাইন ডেড। কাগজটা হাতে নিয়ে অভি বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। মৌয়ের মামার বাড়ি, খুব দূর নয়। ওরা সবে খেয়ে উঠেছে। অভিকে ওভাবে আসতে দেখে ওরাও অবাক। হাঁপাতে হাঁপাতে অভি সব বলে কাগজটা দেখিয়ে জিজ্ঞেস করলো, এর মানে কি? কে কথা রাখেনি? কার কাছে গেলে এভাবে? মৌয়ের বড় মামি জোর করে ওকে বসিয়ে জল খাওয়ালো। মামারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। অভির যখন জ্ঞান ফিরল তখন কেস অন্যভাবে সাজানো হয়ে গেছে। নেহাতি খুনের দায় চাপাতে পারেনি, কারণ অফিসের সবাই দেখেছে ওকে রাত অবধি অফিসে। আত্মহত্যার টাইমের সাথে ওর ফেরার টাইমের পার্থক্য ওকে বাঁচিয়েছে। কিন্তু আত্মহত্যায় প্ররোচনা, মানসিক নির্যাতন, এ সমস্ত অনেক কেসে ফাঁসিয়েছে। এই ৭৮ দিন কিভাবে কেটেছে তা শুধু অভি জানে আর ঈশ্বর জানে। প্রতিদিন ৫,০০০ টাকা করে দিয়েছে সঞ্জীব, যাতে জেলে অত্যাচার না হয়। একটা ভালো ছেলে রাতারাতি ক্রিমিনালের তকমা পেয়ে গেল। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ডোরবেল বাজছিল। হঠাৎ ঘুম ভাঙতে দরজা খুলে দেখে সঞ্জীব দাঁড়িয়ে। আয়, খাসনি? ঠিক জানতাম। শালা আমার ১৫০ টাকা নষ্ট করলি। নে, গেলেগুলো। এক ঠোঙা সিঙ্গারা নিয়ে এসেছে। হেসে ফেলল অভি। স্রেফ ১৫০ টাকা নষ্ট করেছি? চুপ শালা। শোন, আমি একটা দরকার এসেছি। ঘরে বসে থাকলে তো চলবে না। কুবেরের ধন তো শেষ হয়ে যাচ্ছে তোমার। চাকরিটা তো গেছে। রাঁচিতে আর কোনো পিছুটান নেই আশা করি। তাই কলকাতায় আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, সব কিছু বলেছি। আপাতত যা পেতি তার অর্ধেক পাবি, কিন্তু আগে জয়েন কর, তারপর দেখছি। অভি ওকে জড়িয়ে ধরে কাঁদছে। ভাগ শালা, আমাকেও কাঁদাবি নাকি? আমি তোদের বাঙালিদের মতো কথায় কথায় কাঁদি না। বলতে গিয়ে সঞ্জীবেরও গলা ধরে এলো। অভি কলকাতায় এসে জয়েন করলো নতুন কোম্পানিতে। নতুন শহর, নতুন চাকরি, নতুন লোকজন। কিন্তু কিছুই ভালো লাগে না। অদ্ভুত বিষণ্ণতায় ভোগে আজকাল। আর তার উপর গোদের ওপর বিস্ফোরণ মতো রোহিণী বলে মেয়েটা সব সময় যেন অভিকে মাপছে। বিভিন্ন আছিলায় কথা বলার চেষ্টা করে, অভি এড়িয়ে যায়। দেখে তো মনে হয় বিবাহিতা, কিন্তু বড় শহরে বড় বড় ব্যাপার। সঞ্জীব পই পই করে বলে দিয়েছে কারো উপকার করতে যাবি না, আর মেয়েদের তো মোটেই না। অভিও বেদবাক্যের মতো মেনে চলে কথাটা। ভগবান জানে রোহিণী কি চায়। অভি দেখেছে কাজ করতে করতেও রোহিণী ওর কিউবিকল থেকে উঁকি মেরে ওকে দেখে। সেদিনটা ছিল মান্থের এন্ড। কাজের চাপে এমনিতে রাত হয়ে গেছে। তারপর শ্রাবণের বৃষ্টি। না বাস না ট্যাক্সি। অনেকক্ষণ দাঁড়িয়ে কী করবে ভাবছে। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো সামনে। দরজা খুলে রোহিণী মুখ বাড়িয়ে বলল, উঠে আসুন, কিছু পাবেন না। অভি থতমত খেয়ে গেল। ওর ভীষণ ভয় করছে। আজও একটা বৃষ্টির দিন। আজ কি আছে কপালে কে জানে। উঠে এসে ভাবুন, এখানে দাঁড়াতে দেবে না, পুলিশ কেস দেবে, জলদি করুন। না উঠে উপায়ও নেই, তাই ভয়ে ভয়ে উঠল অভি গাড়িতে। রোহিণী নিজে ড্রাইভ করছে, সুতরাং ও ছাড়া কেউ নেই। রোহিণীর কথায় চিন্তার জাল ছিন্ন হলো। অভিরূপবাবু, আপনি রাঁচিতে থাকতেন না? চমকে উঠল অভি। এ কথা কী করে জানলো? এসিতেও দরদর করে ঘামতে শুরু করলো। কে আপনি? আপনি কি করে জানলেন? আপনি অযথা ভয় পাচ্ছেন। আমি মৌ বনির বন্ধু। মৌ আমাকে আপনার ছবি পাঠিয়েছিল। আপনাকে প্রথম দিন দেখেই আমার সন্দেহ হয়। এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস জোগাড় করি। তারপর থেকে অনেকবার আপনার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি প্রতিবারই এড়িয়ে গেছেন। বিশ্বাস করুন, আমি মৌ বনির কোনো ক্ষতি করিনি। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছিল। কথা বলতে বলতে খেয়াল করেনি অভি। হঠাৎ খেয়াল করলো, গাড়ি যখন একটা অ্যাপার্টমেন্টের সামনে থামল। এটা কোথায় এনেছেন? আমার বাড়ি। ভয় নেই,
বাড়িতে আমার স্বামী ছেলে সবাই আছেন, একটা গেস্ট রুমও আছে। কিন্তু আপনাকে আসতে বললে আসতেন না, তাই এভাবে নিয়ে এলাম। আপনার কিছু জিনিস আমার কাছে আছে, সেগুলো দিতে চাই। অভি অভিভূতের মতো উঠে গেল। দরজা খুলল ওর স্বামী। মানে মিথ্যে বলেনি। মনে মনে কিছুটা আশ্বস্ত হলো। আলাপ করিয়ে দিই, আমার হাজব্যান্ড ইন্দ্র। আমরা দুজনেই মৌয়ের ক্লাসমেট ছিলাম কলেজে। ইন্দ্র বেশ ভালো, ওই খাবার দাবার দিল। ওরা ফ্রেশ হয়ে খেয়ে বসার ঘরে এসে বসল। রোহিণী একটা ডায়েরি আর বেশ কিছু চিঠি এনে দিল। ওদের থেকে মৌয়ের অতীত সম্বন্ধে জানতে পারে। রোহিণী বলতে থাকে, মৌবনি খুব গোঁড়া ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তার উপর জমিদার বংশ। কিন্তু ভালোবাসা জাতপাত দেখে হয় না। সাগ্নিক ওদের কলেজে ক্লাসের ফার্স্ট বয়, তার সাথে প্রেম হয়ে যায় মৌয়ের। সাগ্নিক পড়াশোনায় ভালো, কিন্তু ওদের তুলনায় নিচু জাত, তার উপর নেহাতি মধ্যবিত্ত। মৌবনির ভীষণ ভয় ছিল ওদের বাড়ির কেউ এই সম্পর্ক মেনে নেবে না। এমএ পাশ করে দুজনে লুকিয়ে বিয়ে করে রেজিস্ট্রি নোটিশ দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু মৌয়ের বাড়িতে জানতে পেরে যায়। সাগ্নিককে মেরে ফেলার ভয় দেখিয়ে মৌকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। তারপর জোর করে বিয়ে। মৌ বিয়ের পর আমায় চিঠি লিখত। ও জানিয়েছিল আপনারা ডিভোর্স করবেন, কিন্তু আপনারা জানেন না এ কথা ওর বাড়িতে জেনে ফেলেছিল। তারপর একদিন অ্যাক্সিডেন্টে সাগ্নিক মারা যায়। পুলিশকে টাকা খাইয়ে কেস ধামাচাপা দেওয়া হয়। সেদিন আমি মৌকে ফোন করে খবরটা দিয়েছিলাম। স্বপ্নেও ভাবিনি মৌ সুইসাইড করবে। আপনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এত বলে থামল রোহিণী। রাতে বসে ডায়েরি চিঠি এক এক করে পড়ল অভি। খাপছাড়া করে লেখা ওদের দেখা, প্রেম, বাড়ি থেকে পালাবার প্ল্যান, আর সব লেখাতেই ভয়। প্রাণের ভয়, নিজের জন্য, সাগ্নিকের জন্য। পড়া শেষ হলে মৌকে ফিরে যেতে হবে, তার আগেই কিছু করতে হবে। তারপর কিছু লেখা নেই। চিঠিগুলো বিয়ের পরের লেখা। অভি সম্বন্ধে লিখেছে ও দেবতার মতো মানুষ, ওর কোনো তুলনা হয় না। ওকে কষ্ট দিয়েও লজ্জিত। কোথাও লিখেছে সাগ্নিককে বলিস এখনো আমি ওরই আছি। কোথাও লিখেছে সাগ্নিককে আমার বাবার থেকে সাবধান করিস। এমন অনেক কিছু। লেখাগুলো পড়তে পড়তে অভি শির দ্বারা বেয়ে ভয়গুলো যেন নেমে যাচ্ছে আস্তে আস্তে। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায় অভি। এর শেষ দেখে ছাড়বে। সাগ্নিকের কেস রিওপেন করিয়েছিল অভি। 7 বছরের টানা লড়াই। আজ আর অভি ভয় পায় না কিছুকেই। কত হুমকি, খুনের চেষ্টা, কিছুতেই থামাতে পারিনি ওকে। সব কিছু ওকে দলে ভারী করেছে দিন দিন। মৌবনির বন্ধুরা, অভির বন্ধুরা, এমনকি মৌয়ের যে এক দাদা আছে যার কথা জানতই না অভি, সবাই অভির সাথে ছিল। মৌয়ের বাবা আর মামাদের 10 বছরের জেল হয়েছে। মৌয়ের মা অগ্নি দৃষ্টিতে চেয়েছিল অভির দিকে। আজকাল আর কিছুতেই অভি ভয় পায় না। অভি রাঁচিতে ফিরে গেছে। কলকাতা শহর তাকে অনেক কিছু দিয়েছে। কিছু সত্যিকারের বন্ধুত্ব, কিছু মানবিক মুখ, অনেক হিংস্রতা, অনেক ভয়কে জয় করার ক্ষমতা দিয়েছে। তবুও রাঁচিতেই ভালো লাগে। নিজের বাড়িঘর, মোটামুটি চাকরি আর একার জীবন। অভি ওদের বিয়ের অ্যালবাম খুলে বসে, মাঝে মাঝেই দেখে। মৌয়ের ছবিতে হাত বুলিয়ে বলে, মৌ, তুমি হয়তো আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি বেসেছিলাম। যদি আগে একবার বলতে। আমি ভীতু ছিলাম জানি, কিন্তু তাও এভাবে তোমাকে যেতে দিতাম না। ভালোবাসলে আমার মতো ভীতু মানুষও সাহসী হয়ে যায়, সেটা শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।